What is the function of FSH? Follicular development. Folliculogenesis করা, হ্যাঁ। যেহেতু তোমরা কি কানেকশনে নাই, তোমরা কি জয়েন দিয়ে চলে যাও নাকি? তোমাদের কোনো রেসপন্স নাই দেখি। এভাবে ক্লাস নিয়ে তো কোনো লাভ হবে না, হ্যাঁ। তোমাদেরকে তো কথা বলতে হবে। আচ্ছা, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে সে এফএসএইচ কে ইনহিবিট করবে। এফএসএইচ যদি ইনহিবিট থাকে তাহলে ফলিকুলোজেনেসিস হবে না, ফলিকুলোজেনেসিস না হলে ওভুলেশন হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন অফ ইস্ট্রোজেন। আর প্রজেস্টেরন কি কাজ করবে? প্রজেস্টেরন ইনহিবিট এলএস সার্জ। এলএস সার্জ যদি না হয় কি হবে না? ওভুলেশন হবে না। ওভুলেশন হবে না। There is no ovulation if there is no LH surge. Progesterone also causes thickening of cervical mucosa, so sperm will not ascend. Progesterone causes atrophy of endometrium, so implantation will be hampered. And progesterone increases tubal motility, so fertilization will be hampered. প্রজেস্টেরনের অনেকগুলা কাজ, কি কি বললাম? এটা এলএইচ সার্জ কে ইনহিবিট করবে, সার্ভাইকেল মিউকাসকে ঠিক করবে, এটা এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রফি করবে এবং টিউবাল মোটিলিটি বাড়িয়ে দিবে। এজন্য প্রেগন্যান্সি বা কনসেপশন হবে না। দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কম্বাইন্ড অরাল পিল। তাহলে কিভাবে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইস্ট্রোজেন এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রজেস্টেরন। আচ্ছা, আমাদের এখন যেটা চলছে দ্যাট ইজ লো ডোজ পিল। দ্যাট মিন্স ইস্ট্রোজেনের লেভেল কত থাকবে এখানে? লো ডোজ পিলে less than 50 microgram. ভেরি গুড, লেস দেন 50 মাইক্রোগ্রাম। এখন যে গভর্নমেন্ট থেকে যে পিল দেওয়া হয় এটার নাম হচ্ছে সুখী। সুখীতে ইস্ট্রোজেন আছে 35 মাইক্রোগ্রাম উইথ লিভোনর্জেস্ট্রিন, দ্যাট মিন্স সেকেন্ড জেনারেশন প্রজেস্টেরন। এখন যেটা আমরা জানবো, হাউ উইল ইউ প্রেসক্রাইব অরাল কন্ট্রাসেপটিভ পিল? কিভাবে অরাল কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করবে? প্রেসক্রাইব করার আগে আমরা প্রথমে তার কিছু হিস্ট্রি নিতে হবে। কেন হিস্ট্রি নিতে হবে? There are some conditions which are contraindicated for oral contraceptive pill. সেই কন্ট্রাইন্ডিকেশন গুলোকে এক্সক্লুড করার জন্য তোমার হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশনস গুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। ওয়ান ইজ অ্যাবসোলুট, অ্যানাদার ওয়ান ইজ রিলেটিভ। অ্যাবসোলুট এন্ড রিলেটিভ। অ্যাবসোলুট যেটা, সেখানে অরাল পিল কোনোভাবেই প্রেসক্রাইব করা যাবে না। আর রিলেটিভ যেটা, সেটা তোমাকে আগে তুমি চিন্তা করবে যে রিস্ক বেনিফিট চিন্তা করে তারপর তুমি এটা প্রেসক্রাইব করবে। আচ্ছা, অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশনস কি কি আছে? এক নাম্বার হচ্ছে মেলিগন্যান্ট হাইপারটেনশন। দ্যাট মিন্স ক্লায়েন্টের ব্লাড প্রেশার যদি মোর দেন 160/110 মিলিমিটার অফ মার্কারি হয় তাহলে তুমি ওসিপি দিতেই পারবে না। মোর দেন 160/110 মিলিমিটার অফ মার্কারি। নাম্বার 2 হচ্ছে মাইগ্রেন উইথ অরা। অরা কি জানো? তোমরা মেডিসিনে পড়েছো হোয়াট ইজ অরা? অরা হচ্ছে চোখে লাল নীল আলো দেখা, সেটাকে বলা হয় অরা। মাইগ্রেনের সাথে যদি অরা থাকে তাহলে তুমি ওসিপি প্রেসক্রাইব করতে পারবে না। অ্যাক্টিভ লিভার ডিজিজ, কারো যদি অ্যাক্টিভ লিভার ডিজিজ থাকে ওসিপি দেওয়া যাবে না। কেন? কারণ এই হরমোনগুলি লিভারে যে মেটাবলাইজ হবে, সেই লিভারে যদি ডিজিজ থাকে তাহলে এগুলো মেটাবলাইজ হবে না, দেওয়া যাবে না। আর কি? যদি আর্টারিয়াল অর ভেনাস থ্রম্বোসিস থাকে, আর্টারিয়াল অর ভেনাস থ্রম্বোসিস, হিস্ট্রি অফ স্ট্রোক, heart disease, valvular and ischemic heart disease, breastfeeding women যদি হয়, postpartum 6 weeks এ হয়, pregnancy and estrogen dependent carcinoma, অর্থাৎ কারো যদি সিএ ব্রেস্ট অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ সিএ ব্রেস্ট থাকে সেই ক্ষেত্রে ওসিপি প্রেসক্রাইব করতে পারবে না। এগুলো হচ্ছে অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশনস অফ ওসিপি। কি কি বললাম? malignant hypertension, active liver disease, migraine with aura, heart disease, কি কি heart disease? valvular heart disease, ischemic heart disease, হ্যাঁ, history of stroke, arterial or venous thrombosis, pregnancy, breastfeeding,
এবং আমরা কি বললাম ব্রেস্ট ফিডিং এর কোনটুকু পোস্টপার্টাম 6 উইকস Postpartum অথবা 6 মান্থসও বলা যায়, যেটা আমরা বলেছি কি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে সেজন্য দেওয়া যাবে না। আরেকটা কি বললাম ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, দ্যাট মিনস সিএ ব্রেস্ট পেশেন্টের যদি নিজে থাকে অথবা তার ফ্যামিলি হিস্ট্রিও যদি সিএ ব্রেস্ট থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না, সেটা হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। এবার আসো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যেখানে তুমি রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে তারপর প্রেসক্রাইব করবে, সেটা হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এজ মোর দেন 40 ইয়ার্স, হিস্ট্রি অফ জন্ডিস, আগেরটা ছিল অ্যাক্টিভ লিভার ডিজিজ আর এটা হচ্ছে হিস্ট্রি অফ জন্ডিস, মাইল্ড হাইপারটেনশন অর্থাৎ হাইপারটেনশন লেস দেন 160/110, গল ব্লাডার ডিজিজ, হেডেক, এখানে কিন্তু মাইগ্রেন না, এখানে শুধু হেডেক, hyperlipidemia, heavy smoker, more than 20 stick per day, ঠিক আছে? এগুলো হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস। কি কি বললাম? যদি ক্লায়েন্টের এজ মোর age greater than 40 years, The history of the jaundice, mild hypertension, gallbladder disease, gallbladder disease, তারপরে হেডেক and headache, hyperlipidemia. lipidemia, হাইপারলিপিডেমিয়া, স্মোকার, and heavy smoke. আচ্ছা এগুলো থাকলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করে তারপর তাকে আমরা পিল দিব। আচ্ছা আমরা এখন পড়ছি কম্বাইন্ড অরাল পিল। কম্বাইন্ড অরাল পিলের মধ্যে স্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন থাকে। এখানে যে স্ট্রিপ বা প্যাকেটটা থাকে ইট কন্টেইনস 21 অ্যাক্টিভ পিল এন্ড 7 ডামি পিল, টোটাল 28 পিল থাকে। একটা প্যাকেটে কয়টা পিল থাকে? 28। হ্যাঁ 28 এর মধ্যে 21 হচ্ছে অ্যাক্টিভ পিল আর 7 হচ্ছে 21 অ্যাক্টিভ পিল এন্ড 7 ডামি পিল। 21 পিলের মধ্যে হরমোন থাকে আর 7 পিলে হরমোন থাকে না। পেশেন্ট যখন 21 পিল ইনটেক করবে তখন হরমোন নিবে, হরমোনের মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে তার কি প্রেগন্যান্সিটা বন্ধ থাকবে। আর সে যখন ডামি পিল খাবে তখন তার বডি থেকে এই হরমোনটা উইথড্র হয়ে যাবে। যখন সে ডামি পিল খাবে তখন হরমোন উইথড্র হয়ে যাবে, তখন তার পারভেজাইনাল ব্লিডিং হবে, which is known as withdrawal bleeding। এটা পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করা হবে যে একটা লেডি যখন পিল খায় তখন ডামি পিল খাওয়ার সময় তার যে পারভেজাইনাল ব্লিডিং হয় সেটা কি মিনিস্ট্রেশন? নো, ইট ইজ নট মিনিস্ট্রেশন, ইট ইজ উইথড্রল ব্লিডিং। কিন্তু যেহেতু ক্লায়েন্ট একজন লেমেন, সে একজন মেডিকেল পারসন না, সে এটাকে মিনিস্ট্রেশন হিসাবেই আইডেন্টিফাই করে, কিন্তু এটা মিনিস্ট্রেশন না। এটার নাম কি কি বললাম? Withdrawal bleeding. Withdrawal bleeding, ভেরি গুড, এটার নাম হচ্ছে উইথড্রল ব্লিডিং। আচ্ছা এবার কিভাবে প্রেসক্রাইব করবে? আচ্ছা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করব, she will start pill from the first day of administration and with active pill, অর্থাৎ হরমোন কন্টেইনিং পিল দিয়ে শুরু করবে। কখন থেকে শুরু করবে? from the first day of administration, মিনিস্ট্রেশনের প্রথম দিন থেকে সে খাওয়া শুরু করবে। she will take 1 pill every day at the same time, সে প্রত্যেক দিন একটা করে পিল খাবে, ইউজুয়ালি এট এ টাইমই খাবে। এভাবে সে 21 ডে অথবা 3 উইকস সে অ্যাক্টিভ পিল খাবে এবং 7 ডে সে কি খাবে? ডামি পিল। অথবা কিছু কিছু স্ট্রিপ আছে দে কন্টেইন অনলি দ্য হরমোন কন্টেইনিং পিল, নো ডামি পিল, সেখানে আমরা বলবো 21 days অন এন্ড 7 days অফ। অর্থাৎ যখন হরমোন কন্টেইনিং পিল শেষ হবে তারপর সে 1 সপ্তাহ অপেক্ষা করবে, 1 সপ্তাহ পরে আফটার 1 উইক she will start a new packet, সেটার নাম হচ্ছে 21 days অন এন্ড 7 days অফ। সে এভরিডে 1 পিল করে ইনটেক করবে। আচ্ছা এই পিল খাওয়ার সময় সে হয়তো বা 2-1 দিন ভুলে যেতে পারে, তাই না? দিস ইজ নোন অ্যাজ মিস পিল, এটাকে বলা হয় মিস পিল। হাউ উইল ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ মিস পিল? কেউ যদি পিল একটা মিস করে, যে পিল মিস করে, তাহলে তুমি তাকে কিভাবে ম্যানেজ করবে? সে যদি একটা পিল মিস করে
তাহলে সে নেক্সট ডেতে সেই মিসিং পিলটা খেয়ে ফেলবে এবং টাইমলি যখনই তার মনে পড়বে তখনই সে মিসিং পিলটা খেয়ে ফেলবে এবং টাইমলি সে তার শিডিউল পিল খাবে। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ওয়ান মিস পিল। একটা পিল যদি মিস হয়ে যায় তাহলে নেক্সট ডেতে যখনই তার মিস পিলটা মনে পড়বে সাথে সাথে সে মিস পিলটা খেয়ে ফেলবে এবং সে টাইমলি তার শিডিউল পিল খাবে। সে যদি দুইটা পিল ভুলে যায়, when she miss 2 pills, তাহলে কিভাবে ম্যানেজমেন্ট হবে? যদি সেই দুইটা পিল প্রথম 7 দিনে হয়, পিল ইনটেকের প্রথম 7 দিনের মধ্যে হয়, তাহলে সে নেক্সট 2 দিন, নেক্সট 2 days এভরিডে 2 পিল করে খাবে। She will take 2 pills on each day of next 2 days. নেক্সট 2 days এ সে দুইটা করে পিল খাবে, তারপর থার্ড ডে থেকে সে অ্যাজ ইউজুয়াল একটা করেই খাবে এবং নেক্সট 7 ডে সে কন্ডম ইউজ করবে। এটা হচ্ছে ফার্স্ট 7 days এর মধ্যে সে যদি 2 পিল মিস করে, যদি থার্ড উইকে সে 2 পিল মিস করে অথবা সে যদি যে কোনো সময় 3 or more পিল মিস করে তাহলে সে কি করবে? If she misses 2 pills in third week or 2 or more pills anytime, তাহলে সে কিভাবে এটা ম্যানেজ করবে? She will take extra precaution for the next 7 days, that is she will use condom. নেক্সট 7 days সে কন্ডম ইউজ করবে এবং এই স্ট্রিপটা সে ফেলে দিবে, ফেলে দিয়ে একটা নতুন স্ট্রিপ শুরু করবে উইদাউট এ ব্রেক, কোনো ব্রেক ছাড়াই সে আবার আরেকটা প্যাকেট শুরু করবে। আর ডামি পিল খাওয়ার সময় সে যদি কোনো পিল মিস করে, ইফ শি মিস এনি পিল ইন দা ডামি পিল, শি উইল থ্রো দা, কি করবে? থ্রো অ্যাওয়ে দা মিসড পিল। যেই পিলটা সে ভুলে গেছিল সেই পিলটা সে ফেলে দিবে, তারপরে বাকিগুলা সে অ্যাজ ইউজুয়াল খাবে, প্যাকেট শেষ হবে, তারপর সে নতুন প্যাকেট শুরু করবে। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ মিসড পিল। তোমরা বুঝেছো না? আবার বলবো। ম্যাম আবার আচ্ছা, আমরা বলেছি যে তাকে ইনস্ট্রাকশন দিয়েছি she will take 1 pill every day at the same time. সে যদি কোনো পিল খেতে, if she miss 1 pill, আমরা কোন পিল গুলার কথা বলছি? অ্যাক্টিভ পিল গুলা, তাই না? হরমোন কন্টেনিং পিল গুলার কথা বলছি। সে যদি 1 pill, if she miss 1 pill, she will take the miss pill in the next day when she remember. যখনই সে নেক্সট ডেতে একটা মনে পড়বে সাথে সাথে সে তার মিস পিলটা খেয়ে ফেলবে and she will take the schedule pill at the schedule time. ওই দিনের পিল, তাহলে ওই দিন ও কয়টা পিল বলো তো দেখি স্টুডেন্টস? দুইটা। ভেরি গুড। শি ইজ টেকিং 2 পিল অন দ্য নেক্সট ডে। তার যখন এই পিলের কথা মনে পড়েছে তখন সে একটা পিল খেয়েছে, আর যখন সে তার শিডিউল টাইমে শিডিউল পিল খেয়েছে। এটা হচ্ছে 1 পিল মিস যদি হয়। ইফ শি মিস 2 পিলস দ্য ফার্স্ট উইক, মানে প্রথম 7 দিন, পিল খাওয়ার প্রথম 7 দিনের মধ্যে সে যদি 2টা পিল ভুলে যায় তাহলে সে কিভাবে ম্যানেজ করবে? she will take 2 pill every day for the next 2 days. পরবর্তী 2 দিন সে প্রতিদিন 2টা করে পিল খাবে and then as usual 2 দিনের পরে সে স্বাভাবিকভাবে একটা করেই খাবে and she will take extra precaution or use barrier method for the next 7 days. পরবর্তী 7 দিন সে barrier method ইউজ করবে, পরবর্তী 7 দিন সে barrier method ইউজ করবে। If she miss 2 pill in third week or 2 or more pill in any time, যদি থার্ড উইকে সে 2টা পিল মিস করে অথবা যে কোনো সময় সে 2 এর অধিক পিল মিস করে, মোর দেন 2 পিল মিস করে, তাহলে সেটার ম্যানেজমেন্ট হবে she will take barrier method for the next 7 days. She will throw away the packet and start a new packet. সে এতদিন যে পিলের প্যাকেটটা খেয়েছিল সেটাকে সে ফেলে দিবে, ফেলে দিয়ে একটা নতুন প্যাকেট শুরু করবে।
উইদাউট এনি ব্রেক, কোনো গ্যাপ না দিয়ে সে আবার একটা নতুন প্যাকেট শুরু করবে। আর ডামি পিল যেগুলো নন হরমোনাল পিল, ডামি পিল খাওয়ার সময় সে যেভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে যে যেদিন সে পিল ভুলে যাবে সেদিন একটা সে ফেলে দিবে এবং বাকিগুলা সে অ্যাজ ইউজুয়াল খাবে। ঠিক আছে, দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ মিস পিল। এখন আসো, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, কি কি প্রবলেম হতে পারে এই পিল খাওয়ার সময় পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে? There are some minor complications and some major complications. কি কি minor complications? Minor complications এর মধ্যে আছে nausea, vomiting, leg cramp, weight gain, ক্লোয়েজমা, ম্যাস্টালজিয়া, এগুলো হতে পারে। আরেকটা যেটা হতে পারে ব্রেক থ্রো ব্লিডিং। ব্রেক থ্রো ব্লিডিং কি? পারভেজাইনাল ব্লিডিং ডিউরিং ইউজ অফ ওসিপি। ওসিপি করার সময় তো ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু যদি ব্লিডিং হয় that is known as breakthrough bleeding, এটাকে বলা হবে breakthrough bleeding। সে ওসিপি খাওয়ার সময় যদি তার কোনো পিবি ব্লিডিং হয় সেটাকে আমরা বলবো breakthrough bleeding। breakthrough bleeding usually occurs in low dose pill, যখন ইস্ট্রোজেনের পরিমাণ কম থাকে তখন সাধারণত দেখা যায় এই breakthrough bleeding হতে পারে। আর কি কি কারণে হতে পারে? সে যদি পিল মিস করে, অথবা তার যদি সার্ভিক্সে কোনো লোকাল ডিজিজ থাকে, অথবা ডিস্টারবেন্স ইন অ্যাবজর্পশন অফ দ্য পিল, তার ডায়রিয়া ভমিটিং যদি থাকে সেগুলা, অথবা শি ইজ ইউজিং আদার ড্রাগস হুইচ আর এনজাইম ইনডিউসিং, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? ব্রেকথ্রো ব্লিডিং হবে। কি কি বললাম? মেইন কারণ হচ্ছে লো ডোজ পিল। লো ডোজ পিল এস্ট্রোজেন কম থাকায় এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন হয় না ঠিক মতো, সেজন্য ব্রেকথ্রো ব্লিডিং হয়। আর কি কি বললাম? কি তার যদি প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশনস থাকে, তার যদি সার্ভিক্সে কোনো ডিজিজ থাকে, তারপরে অ্যাবজর্পশনে যদি ড্রাগটা অ্যাবজর্পশনে কোনো কমপ্লিকেশনস থাকে, অথবা ইউজ অফ আদার এনজাইম ইনডিউসিং, এই ক্ষেত্রে এই ব্রেকথ্রু ব্লিডিং হতে পারে। ব্রেকথ্রু ব্লিডিং এর ট্রিটমেন্ট হবে কাউন্সেলিং। ফার্স্ট 3 to 4 মান্থসের মধ্যে সাধারণত এটা ঠিক হয়ে যায়, যে আস্তে আস্তে তোমার বডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মাঝে মাঝে এরকম হতে পারে, এই জন্য আমরা তাকে কাউন্সেলিং করব। আর কি বলেছি? ইস্ট্রোজেন কম কারণে এটা হতে পারে, তাহলে আমরা তাকে বাইরে থেকে ইস্ট্রোজেন সাপ্লাই দিতে পারি, অথবা হাই ডোজ পিলও আমরা প্রেসক্রাইব করতে পারি। আমরা তাকে এক্সট্রা ইস্ট্রোজেনে দিতে পারি, কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন যেটা 1.25 মিলিগ্রাম করে দিতে পারি, অথবা হাই ডোজ পিল দিতে পারি। আচ্ছা, আর কি কমপ্লিকেশনস হতে পারে? সাম মেজর কমপ্লিকেশনস হতে পারে। মেজর কমপ্লিকেশনস কি পিলের? হচ্ছে ডিপ্রেশন। হ্যালো, ডিপ্রেশন হয়, হাইপার টেনশন, হাইপার লিপিডেমিয়া, থ্রম্বোএম্বোলিজম, cholestatic jaundice, and it increases the risk of 2 carcinoma, দুইটা কার্সিনোমা সে বাড়ায়। কি কি কার্সিনোমা বাড়ায়? একটা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার, another one is breast cancer। পিল ইউজে এই দুইটা ক্যান্সারের রিস্ক বেশি থাকে। কি কি বললাম? ব্রেস্ট ক্যান্সার এন্ড সার্ভাইকেল ক্যান্সার। পিলের ফেইলিওর রেট হচ্ছে অনলি 0.1%। ফেইলিওর রেট অফ ওসিপি ইজ অনলি 0.1%। এখন আসে আমরা যেটা জানবো, হোয়াট আর দ্য বেনিফিটস। পিলের বেনিফিট কি? এক নাম্বার আমরা যেটা জানলাম যে ফেইলিওর রেট ইজ ভেরি লো। এছাড়া কন্ট্রাসেপশন ছাড়াও সে কিছু বেনিফিট দেয়, হুইচ আর নোন এজ নন কন্ট্রাসেপটিভ বেনিফিট অফ ওসিপি। non-contraceptive benefit of OCP, that means OCP খেলে কন্ট্রাসেপশন ছাড়াও সে এই বেনিফিট গুলা পাবে। কি কি বেনিফিট পেতে পারে? আচ্ছা, বেনিফিট যেটা পাবে, তার menstrual blood loss, amount of menstrual blood loss will decrease, blood lossটা কমে যাবে, dysmenorrhea will improve, তার কোনো পেইন থাকবে না, menstrual cycle will be regular, menstruationটা রেগুলার হবে, তার প্রিমেনস্ট্রুয়াল টেনশন যেটা বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম সেটা ইমপ্রুভ করে যাবে, তার এন্ডোমেট্রিওসিস বা এডিনোমায়োসিস থাকলে সেটা ইমপ্রুভ করবে, এন্ড
risk of two cancer will be decreased. কোন ক্যান্সার কমে যাবে? endometrial cancer and ovarian cancer. ওসিপি তে দুইটি ক্যান্সারের রিস্ক কমে যায়, কি কি? endometrial cancer and ovarian cancer. আর দুইটি ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, কি কি বললাম? কোন দুইটা ক্যান্সারের রিস্ক বাড়ে? Breast cancer. Cervical cancer আর breast cancer. ভেরি গুড, ভেরি গুড। সার্ভাইকেল ক্যান্সার এন্ড ব্রেস্ট ক্যান্সার। আর রিস্ক বাড়বে হচ্ছে, কমবে হচ্ছে কার কার? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, Ovarian cancer and ভেরি গুড। এই দুইটার ক্যান্সারের ovarian. ইনসিডেন্স কমবে। These are the non-contraceptive benefit. These are the non-contraceptive benefit of OCP. Non-contraceptive benefit of OCP. এখন আমরা যেটা পড়বো নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপি। তুমি কি কিছু ডিজিজের ক্ষেত্রে পেশেন্টকে ওসিপি প্রেসক্রাইব করবে, কিন্তু সেখানে ওসিপি দিচ্ছ কন্ট্রাসেপশনের জন্য নয়, সেটা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ ইউজ। নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপি, এই কথাগুলো কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট, অ্যানাদার ওয়ান ইজ নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপি। আচ্ছা, নন কন্ট্রাসেপটিভ ইউজের মধ্যে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি ইন কেস অফ মেনোরেজিয়া, ব্লিডিং কমানোর জন্য, ইন কেস অফ ডিসমেনোরিয়া, ইন কেস অফ প্রিমিনিস্ট্রাল সিনড্রোম, ইন কেস অফ এন্ডোমেট্রিওসিস, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ ব্রেস্ট। আর কোথায়? ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ ডিইউবি তে ইউজ করতে পারি টু রেগুলারাইজ মিনিস্ট্রুয়াল সাইকেল, টু পোস্টপন্ড মিনিস্ট্রেশন বন্ধ রাখার জন্য। সাপোজ ওয়ান লেডি উইল গো ফর হোলি হজ অর সাম প্রোগ্রাম, শি ওয়ান্টস টু স্টপ হার মিনিস্ট্রেশন, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ওসিপি ইউজ করতে পারি। এগুলা হচ্ছে নন কন্ট্রাসেপটিভ ইউজ। তাহলে কি কি বললাম? মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, প্রিমিনিস্ট্রাল সিনড্রোম, হ্যাঁ, endometriosis, endometriosis, fibrocystic disease of breast, আর কথা বললাম পোস্টপোনমেন্ট অফ মিনিস্ট্রেশন। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ওসিপি আমরা প্রেসক্রাইব করব। আচ্ছা, এরপর আমরা যে পিলটা সম্পর্কে জানবো, দ্যাট ইজ প্রজেস্টেরন অনলি পিল, পপ, পিওপি, পপ, প্রজেস্টেরন অনলি পিল। প্রজেস্টেরন অনলি পিলের মধ্যে থাকে লিভোনরজেস্ট্রিল 75 মাইক্রোগ্রাম, লিভোনরজেস্ট্রিল 75 মাইক্রোগ্রাম। এটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে যে এটা সার্ভাইকেল মিউকাসকে ঠিক করবে, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করবে এবং ফ্যালোপিয়ান টিউবের মোটিলিটি বাড়িয়ে দিবে, বাট ইট ক্যানট ইনহিবিট ওভুলেশন। 50% লেডির ক্ষেত্রে কিন্তু ওভুলেশন হয়, এটা মাথায় রাখবে। হ্যাঁ, পপ
परसेंटेज क्या बनेगा? এখন কি তাহলে ক্লাস শেষ? ओके बाय। अल्हम्दुलिल्लाह। ओके ब्रो।